শহরে যখন মানুষদের কোলাহল এবং আবর্জনায় বেঁচে থাকা ভার, তখন কিছুদিনের জন্য বাইরে ঘুরে আসার চিন্তাটা আমার মাথায় এসে গেল। যেই ভাবা সেই কাজ। তাই ব্যাগপত্র গুছিয়ে নিলাম এবং ঠিক করলাম পুরুলিয়া গ্রামে আমার এক বন্ধুর বাড়িতে ঘুরতে যাব। সকালে ট্রেনে করে স্টেশনে এসে পৌঁছলাম, তারপর সেখান থেকে হাঁটতে লাগলাম। টানা 2 ঘন্টা হাঁটার পর বন্ধুর বাড়িতে এসে পৌঁছালাম। দেখলাম বন্ধু তখন বাড়ির সামনে বসে আছে। আমাকে দেখে অবাক হয়ে বলল, আরে কি ব্যাপার, হঠাৎ কোনো খবর টবর না দিয়ে চলে আসলি? কেন, আসতে পারি না বুঝি? আরে সেটা না, কতদিন আগে সেই একবার এসেছিলি, ঠিক মতো আসতে পারবি কিনা তাই বললাম। কেন আসতে পারবো না? এই তো সশরীরে তোর সামনে উপস্থিত। তা সে বেশ করেছিস। আজকে আমাদের বাড়িতে ডাল ভাত রান্না হয়েছে, আগে একটু খেয়ে দিয়ে নে, তারপর দুজনে মিলে জমিয়ে গল্প করব, ঠিক আছে? বেশ, তবে তাই হোক। সেই যে সেকেন্ড ইয়ার পড়তে পড়তে চলে আসলি, আর তো কোনো খোঁজ খবরই নেই। তারপর কি করছিস এখন? কি আর করবো, এমএ কমপ্লিট করে এখন প্রাইভেট টিউশনি পড়াই আর মাঝে মধ্যে কবিতা টবিতা লিখি। সত্যি বলতে এই কবিতা লেখার অভ্যেস মনে হয় সারা জীবন থেকেই যাবে। বিয়ে করিসনি? না না, তুই করেছিস? হ্যাঁ করেছি। তা তোর বউ কোথায়? আসলে ওর বাপের বাড়িতে একজন দূর সম্পর্কের আত্মীয় মারা গিয়েছে, তাই ওখানেই কিছুদিন থাকবে। তার মানে তুই বাড়িতে একা? একা না, একা ঠিক না, আমার বাবা মাঠে গেছে, সন্ধে নামলেই আবার ফিরে আসবে। জানিসই তো আমাদের সম্প্রদায়ের লোকেরা প্রায় সকলেই দিনমজুর, তাই বাবা চেয়েছিলেন যাতে আমার ওভাবে খেটে খেতে না হয়, তাই শহরে পড়তে পাঠিয়েছিলেন। কিন্তু কী বলতো, আমার কপালটাই খারাপ, তাই মাঝ রাস্তায় পড়া ছাড়লাম। ওই যেটুকু পড়েছি সেই বিদ্যে দিয়েই এখনই সামনে একটা প্রাইমারি স্কুলে পড়াই। জানিস ওরা খুবই গরিব, তাই কোনো মাস্টাররা ওদেরকে পড়াতে চায় না, তাই আমি ওদেরকে পড়াই। যাই হোক, অনেক হলো গল্প, এখন একটু বিশ্রাম নিয়ে নে, বিকেলে তোকে নিয়ে ঘুরতে বেরোবো। ঠিকই বলেছিস, আমার হাত পা খুবই কামড়াচ্ছে, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। এই বলে আমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম। বিকেলে শুভ আমাকে নিয়ে ঘুরতে বেরোলো, চারিদিক ঘুরিয়ে দেখালো, সবশেষে একটা জায়গায় নিয়ে গেল। বাহ, চমৎকার জায়গা। অজান্তেই মুখ থেকে বেরিয়ে পড়ল। একটা ছোট্ট মাঠের মাঝখানে একটা কালী মন্দির, আর সেই মন্দিরকে ঘিরে রয়েছে বিভিন্ন রকম ফুলের গাছ। মাঝে মাঝে বয়ে চলছে হালকা বাতাস, আর সেই বাতাসেই ভেসে আসছে ফুলের মিষ্টি গন্ধ। জায়গাটা সত্যিই খুবই পবিত্র। সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করতে করতে একটা ছোট্ট পরিত্যক্ত বাড়ি আমার নজরে আসলো। বাড়িটা বেশি বড় নয়, মাথায় টিনের ছাউনি, দেওয়ালটা খুব সম্ভবত পোড়ামাটির। একজন লোক খুব ভালোভাবেই থাকতে পারবে। দেখে মনে হয়েছিল বহুদিন এই বাড়িতে কারোর পায়ের ধুলো পড়েনি। তারপর বাড়ি এসে আমি শুভকে বললাম, হ্যাঁ রে, কালী মন্দিরের আশেপাশে কোনো থাকার জায়গা আছে? কেন বলতো? জায়গাটা আমার খুব ভালো লেগেছে। ওই জায়গাটা কবিতা লেখার পক্ষে খুবই ভালো। না, এমন কোনো বাড়ি তো নেই। মিথ্যে বলিস না, আমি নিজের চোখে দেখলাম কালী মন্দিরের কাছে একটা বাড়ি রয়েছে। ও বাড়িতে ঢুকিসনি তো? না, কিন্তু ঢুকলে কি বা হতো? তুই হয়তো জানিস না যে ওই বাড়িতে যাওয়া গ্রামবাসীদের জন্য নিষিদ্ধ। কেন, আমাকে একটু খুলে বলতো। আসলে আমি তখন শহরে থাকতাম, পরে এসে বাবার মুখে শুনেছি ওই ঘরে নাকি একসময় একজন শয়তান তান্ত্রিক থাকতো। সে নাকি খুবই ক্ষমতাবান ছিল, বিভিন্ন ভূত পেত পিশাচদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখত। এক সময় সে নাকি নরবলি দেওয়া শুরু করলো, কিন্তু গ্রামবাসীরা তার ক্ষমতার সাথে পেরে উঠত না। ঠিক সেই সময় দেবতার মতো উদয় হলেন আমাদের কালী মন্দিরের পুরোহিত। বিভিন্ন মন্ত্র বলে নাকি সেই ভণ্ড তান্ত্রিকের সমস্ত অলৌকিক ক্ষমতা কেড়ে নিয়েছিল। তারপর গ্রামবাসীরা তাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু তান্ত্রিকটা এত ধূর্ত যে কোনো ক্রমে সে গ্রাম থেকে পালিয়ে যায়। এই প্রায় 5 বছর হতে চলল, এখনও নাকি ওই তান্ত্রিকটার কোনো দেখা মেলেনি। তাই বলছিলাম ওই বাড়িতে যাস না, কারণটা নিশ্চয়ই বুঝতে পারছিস। ভূত প্রেত ওসব আবার হয় নাকি? ও মানুষের মনের ভুল। আর তাছাড়া এই জায়গাটা বেশ নির্জন, এরকম জায়গায় তো আমি বহুদিন ধরে খুঁজছিলাম। সে তোরা শহরের মানুষ, ওই সব বিষয় তোদের কাছে গুরুত্বহীন হতে পারে, কিন্তু মনে রাখিস কিছু কিছু জিনিস আছে যা মানুষেরও কল্পনার বাইরে। আর এমনি তো ওখানে সাপ পুকুর থাকতে পারে। আরে ওই নিয়ে ভাবিস না, আমি ভালোভাবে পরিষ্কার করেই থাকবো। কিন্তু তবুও আমার মন ঠিক সায় দিচ্ছে না। আরে বেশি চিন্তা করিস না, আমি তো আর মাত্র 2 রাত থাকবো, তার মধ্যে আমার কবিতা লেখার কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, তবে কাল তোকে ওখানে পৌঁছে দেব।
নে এখন শুয়ে পড়। এই দেখ সেই বাড়িটা, ও কি ভয়ঙ্কর, দেখলেই শরীরে কাঁটা দিয়ে ওঠে। তুই বলছিলাম সাবধানে থাকিস কিন্তু। আর এই নে খাবার, দুপুরে খেয়ে নিস, আর রাতের খাবারটা বাবাকে দিয়ে পাঠিয়ে দেবো। তা আমি এখন কবিতা লিখতে কালী মন্দিরে যাব, তুই যাবি নাকি আমার সঙ্গে? না রে, এখন আমার স্কুল আছে, তবে চললাম। আবারও বলছি সাবধানে থাকিস কিন্তু। শুভ চলে গেল, আর আমিও কালী মন্দিরের পাশে একটা গাছের নিচে বসে লেখালেখি শুরু করলাম। সারাদিন কিভাবে যে কেটে গেল তা ঠিক বুঝতে পারলাম না। সন্ধ্যা নামলো, আর আমিও সেই পরিত্যক্ত বাড়িতে চলে গেলাম। একটু ঝাড়াঝাড়ি করে মাদুর পেতে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আর এলো না। আর সেটাই স্বাভাবিক, আমরা শহরের মানুষ, রাত গভীর না হওয়া পর্যন্ত আমাদের ঘুম আসে না। তাই আগামীকাল কী কবিতা লিখবো সেই সব চিন্তা করছিলাম। এমন সময় আমার হেরিকেনটা দপ করে নিভে গেল, অথচ ঘরে কোথাও হাওয়া বাতাস বইছে না। আমি বসে পড়লাম আর দেশলাই খুঁজতে লাগলাম, কিন্তু পাওয়া গেল না। আমার পুরো মনে আছে দেশলাইটা ঠিক হেরিকেনের পাশেই রেখেছিলাম। অগত্যা অন্ধকারেই কাটাতে হবে। কিছুক্ষণ পর শুরু হলো প্রচণ্ড ঝড় বৃষ্টি। আমি মনে মনে ভাবলাম, যাক আজ ঘুমটা ভালোই হবে। আমি ঘুমাচ্ছিলাম। কিছুক্ষণ পর আমার ঘুম ভাঙলো একটা হাড় কাঁপানো বজ্র বিদ্যুতের শব্দে। মনে হয় আশেপাশে কোথাও বাজ পড়েছে। আমি তাড়াতাড়ি করে বসে পড়লাম, কিন্তু তারপর চোখ মেলে যা দেখলাম তাতে আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। আমি দেখলাম একটা কালো ছায়া জানালার সামনে দাঁড়িয়ে আছে। আমি ভয়ভীত হয়ে বললাম, কে কে ওখানে? তারপর চোখের পলকে সেই ছায়ামূর্তিটি অদৃশ্য হয়ে গেল। আমি ভাবলাম ঘুমের চোখে হয়তো ভুল দেখেছি, তাই আবারও চোখ বুজে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর একটা দমকা হওয়ায় দরজাটা খুলে গেল। আমি আবারও চোখ মেললাম, আর যা দেখলাম তাতে আমার হাড় হিম হয়ে গেল। সেই ছায়ামূর্তিটি আবার আমার সামনে, কিন্তু এবার আর জানলার পিছনে নয়, সোজা আমার সামনে দাঁড়িয়ে। আমি এক লাফে দাঁড়িয়ে পড়লাম। তারপর বিদ্যুতের ঝলকানিতে ওর কুৎসিত রূপ দেখে এইটুকু বুঝতে পারলাম যে ও আর যাই হোক মানুষ হতে পারে না। আমার গলা দিয়ে স্বর বের হচ্ছিল না, তবু খুব কষ্ট করে কাঁপা কাঁপা গলায় বললাম, কে আপনি? কিন্তু কোনো উত্তর আসলো না। হঠাৎ ওর গলাটা লম্বা হয়ে গেল এবং মাথাটা আমার ঠিক সামনে চলে আসলো। আমি পরিষ্কার দেখতে পেলাম ওর আসল রূপটা। কি ভয়ঙ্কর সেই রূপ! এক চোখে মনি নেই, রয়েছে একটা কালো গর্ত, অন্য চোখ দিয়ে বেরোচ্ছে লাল রক্তধারা। তার বিশাল মুখে রয়েছে অসংখ্য তীক্ষ্ণ দাঁত, আর তাতে লেগে রয়েছে রক্ত, যা দিয়ে একটা আস্ত মানুষকে সহজেই চিবিয়ে খেয়ে ফেলতে পারে। সে কিছুক্ষণ আমাকে দেখে নিল, তারপর প্রচণ্ড জোরে অট্ট হাসি শুরু করলো।